সিদ্দিক, দেখেন বড় মিয়া, ব্যাপারটা অগোয়ার আমার মধ্যে, আপনি এর মধ্যে নাক গলাইবেন না। ওরা আমার কুত্তা বলছে, আর আমি এই 2 হিজড়ারে এই বাজারে প্রকাশ করে প্রতিশোধ নেব। এই হিজড়া হোক আর যেই হোক, এই অঞ্চলের প্রতিটি মানুষের ইজ্জতের মূল্য অনেক। আমি বেঁচে থাকতে তাদের কাউকে বেইজ্জত হতে দেব না। লোকে আপনারে বড় মিয়া বলে ডাকে, সম্মান করে, তাই কইতাছি আমার কামে বাধা দিয়েন না, সরে যান। যদি না সরি তাইলে তো আপনার লাশ সিলচুকনে খাইব। তুই আমার না, তুই এই দুজনের আসামি। তুই এদের ইজ্জতের উপর হাত দিয়েছিস। বারলিয়া, এই হারামি আমার দোকান বারলিয়া জাল দলিলের টিপস হয়ে গেছে। এখন তো এই দোকান তার। দলিল কোথায়? এটা? জি জি, হ্যাঁ। দেখ, মানুষের সাথে জালিয়াতি করা তোর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তুই মানুষকে যে অপমান করেছিস, তার জন্য ওদের পা ধরে তোকে ক্ষমা চাইতে হবে। মাপচা 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 বলছি। ভালো শিক্ষা হয়েছে। আমার মাফ করে দেন। আজকের পর থেকে তোর চেহারা এই গ্রামে দেখতে চাই না। দাঁড়া, আর যেখানেই যাস মানুষের ক্ষতি করার চেষ্টা করিস না। মানুষকে ইজ্জত দিতে শিখবি। মনে রাখিস, ইজ্জত ছাড়া মানুষ আর কুকুরে কোনো পার্থক্য নেই। যা। আরে আরে, তোমরা কি করছো? ওঠো ওঠো। বড় মিয়া, আপনি না থাকলে ওই বেটার হাতে আজকে বেজ্জত হইতাম। আপনার ঘরে বাচ্চা কাচ্চা হইলে আমাকে খবর দিয়েন, আমরা বিনা পয়সা আপনার ঘরে নাচ গান কইরা আসুমনে। ওই হারানি, বড় মিয়ারে বাচ্চা কাচ্চার কথা কইলি কেন? জানোস না বড় মিয়ার কোনো বাচ্চা কাচ্চা? হারাম দাদা, হায় আল্লাহ, আমি কি করলাম যে আমাকে এত বড় উপকার করলো, তার মনে দুঃখ দিলাম। আমারে মাফ করে দিও আল্লাহ। অপমান অপমান।
আমার তুই অপমান সহ্য হইতাছে না আজগর। এর সাথে মইরা গেল আমার ভালো হইতো। আপনি মরবেন কেন? মরবই বড় মিয়া, খালি হুকুম দেন। পারবি পারবি বড় মেয়ে লাশ ফেলেছে? পারুম না মানে? ও পিড়ে আমার জমি তোলা ফেলাইছে, সাথে আরো লোক নিয়ে যামু। বড় মিয়ার লাশ সমুদ্রের জলে বাসায় দিয়ে আসুন। তাইলে যা, কিন্তু মনে রাখিস থানা পুলিশ হইলে কিন্তু তুই কাউরে চিনস না। আচ্ছা। যা। বড় মিয়া, আমার হাত থেকে এবার আপনি আর নিস্তার পাইবেন না। আবার এসব কি? মন্দিরের সামনে জমিতে প্রথম ফলেছে। প্রথম ফলটা আপনাকে না দিলে বড় অন্যায় হয়ে যাবে কর্তা। আপনারাই তো বছরের পর বছর ধরে আমাদের মন্দিরে খরচ জোগাচ্ছেন। হ্যাঁ, তো বিনয় করতে হবে না। মন্দিরের কাজ কেমন চলছে? মন্দিরের পিছে ছাদের অবস্থায় প্রায় ভগ্ন দশা। রাজমিস্ত্রি নিয়োগ করেছি, কিন্তু মাল মশলার বড় অভাব। ম্যানেজার সাহেব। জি স্যার। প্রয়োজনীয় ইট, রড, বালু কালকের মধ্যেই যেন মন্দিরে পৌঁছে যায়। আশীর্বাদ করি কর্তা, ভগবান আপনাকে আরো বড় করুক। নমস্কার। গুড মর্নিং মাই সান। গুড মর্নিং ফাদার, কেমন আছেন? ভালো। আমি এসেছিলাম আপনাকে ইনভাইট করতে। আসছে শুক্রবার আমাদের গুড ফ্রাইডে, যদি আমাদের চার্চে একটু পায়ের ধুলো দিতেন। অবশ্যই যাব। ম্যানেজার সাহেব। জি স্যার। গুড ফ্রাইডেতে যা খরচ হয় আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেবেন। ওকে স্যার। থ্যাঙ্কস স্যার। রমিজকে যে জমিটা চাষ করতে দিয়েছিলেন তার সব ফসল রমিজ বিক্রি করেছে বাজারে, বাড়িতে একটি দানাও দেয়নি। বাদ দিন তো, ওরা খুব গরিব। ফসল বিক্রি করে কিছু টাকা ঘরে তুললে তাতে কি এসে যায়? ওদের কিছু বলবেন না। হ্যাঁ হ্যাঁ, বলে আর কি লাভ? নিজে সবকিছু মানুষের মাঝে বিলিয়ে দিলে। এত জমি জমা থাকতে বাজার থেকে চাল কিনতে হবে কেন শুনি? তুমি ডেকে এনে রমিজকে আচ্ছা মতো বকে দিবে, নইলে আমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। যাও। আসসালামু আলাইকুম স্যার। তাহলে তো ভালোই, চাল ডাল আরো কম লাগবে। দেখো, সবকিছুতে ঠাট্টা ভালো লাগে না। এত দানশীল হয়ে কি পেয়েছো তুমি? এই যে লোকে আমাকে বড় মিয়া বলে ডাকে, তোমাকে বড় বউ বলে ডাকে, তাতে কি তোমার বুকটা ভরে যায় না রীতা? আমার বাবা মৃত্যু শয্যায় আমার হাত ধরে প্রতিজ্ঞা করিয়েছিল, তার নামে যে গ্রামের নাম, সেই গ্রামের সবার দুঃখ কষ্ট যেন আমি দেখি। আমিও তাকে কথা দিয়েছিলাম। এই জন্য তুমি যদি রাগ করো তাহলে আমার কিছু করার নেই রীতা। আহা, রাগ করলে বুঝি? আমি তো ওভাবে কথাটা বলিনি। কাছের লোকের অনেক ছোট কথা আমার বুকে বড় বেশি বাজে রীতা। আচ্ছা বাবা, এই কান ধরে মাপ চাইছি। এবার ভেতরে চলো, আমি সে কখন থেকে ভাত বেড়ে বসে আছি। বড় মিয়া, বড় মিয়া, রমেশের মায়ের অবস্থা খুব খারাপ। নিচু জাতের মহিলা বলে তার ঘরে কেউ যায় না। টয়টা, তুই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রমেশদের বাড়িতে যা, আমি আসছি। মা, কষ্ট করে একটু চলো। যাতেন থেকে কইলাম তো যাব না। না গেলে তুমি তো বাঁচবে না। আমার চিকিৎসা করাবে, টাকা পাবি কই? যা, এমনি এমনি ভালো হয়ে যাব। রমেশ, নমস্কার কর্তা। না, কাঁদিস না রমেশ। কেমন আছো মাসি? আছি বাবা। তোর মায়ের কি নিতে হবে সব গুছিয়ে নে। মাসির সাথে তোকে সদর হাসপাতালে যেতে হবে। সদরে? কিন্তু এত টাকা কই পামু? সে চিন্তা তোর নয়, আমার। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মাই সান। গুড মর্নিং। আমাদের সাথে একটু আসুন। কোথায়? গেলেই দেখতে পাবেন। আসুন। চলুন। ওয়ালাইকুম আসসালাম। এসবের মানে কি? মানে খুবই সামান্য। আপনি গ্রামের জন্য এত কিছু করেছেন,
গ্রামের লোক বিনিময়ে আপনাকে কিছু দিতে চায়, কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাকে কেউ ছোট করতে চায় না। তাই সবাই মিলে বুদ্ধি করে আপনাকে সম্মান দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? নিজের চোখেই দেখেন। এ তোমরা কি করেছ? যা করছি ঠিক করছি। আপনি আমগো বিপদে আপদে যেমন সাহায্য করেন তেমন সরকারও করে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি কাউরে খালি হাতে ফিরেন না। তাই আমরা সবাই মিল্লা শহর থেকে কারিগর আইনা এই মূর্তি বানাইছি। আপনি বড় ভাগ্যবান বড় মিয়া। আপনি বেঁচে থাকতে যে সম্মান পেলেন, খুব কম লোকের কপালেই এমন সম্মান জোটে। আপনাদেরকে আমি কি বলবো বুঝতে পারছি না। এত বড় সম্মান পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের আরো সেবা করতে পারি। গ্রামের লোক আরো ঠিক করছে সামনের ইলেকশনে ইউনিয়ন চেয়ারম্যান পদে তোমার দাঁড়াইতে হবে। না চাচা, আমার পক্ষে তা সম্ভব হবে না। বাবাকে কথা দিয়েছিলাম যে আমি গ্রামের লোকের সেবা করব, তাই আপনাদের কাছাকাছি থাকার চেষ্টা করেছি, কিন্তু ক্ষমতার লোভ আমার নেই। আমি যেভাবে আছি সেভাবেই যেন থাকতে পারি, তার জন্য আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে দোয়া করবেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। আজগার, এরা কারা? কি চাস?
কোপ দিয়েছে কে? বল। বল, আমার ভাইয়ের গায়ে কোপ দিয়েছে কে? বল। বলছি জহুর ভাই। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিবি? তুফান, কি করছিস? ও মরে যাবে। না ভাইয়া, ও তোমার জীবন খেয়ে নেবার জন্য হাত তুলেছে ভাইয়া। তাই ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। না তুফান, তুই ওকে ছেড়ে দে। না ভাইয়া, আমি তোকে আদেশ করছি তুফান, ওকে ছেড়ে দে। Ready? 1, 2, 3. বাবু, নদী তো অনেক দূর, এতক্ষণ তো পানিতে ডুবা থাকার কথা না। এখন কি হবে রে? পড়ে গেছে নাকি? নিঃশ্বাস তো ফেলছে না। আমি দেখছি। কে আপনি? এইভাবে ঝুঁকে পড়ে আমার মুখের উপর কি করছিলেন? প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনি ডুবে যাচ্ছিলেন। আপনাকে উঠিয়ে এনে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। আমি যদি আজকে না থাকতাম কি হতো জানেন? সমুদ্রে আপনার সলিল সমাধি হয়ে যেত। আপনাকে যে নদী বাড়ি চলাও। চল চল, যাচ্ছি, চল আয়। নদী, খুব সুন্দর নাম। তোরা এতজনে মিলা একটা লোকরে ঘায়ল করতে পারলি না কেন? কেন পারলি না আমি জানতে চাই। বড় মেয়ে একলা ছিল ঠিকই, কিন্তু করতে তা ভাই তুফান যে ছুটে আইলো কিছুই বুঝতে পারলাম না। পিড়ে আমার মাথার কান্না ভেঙে বেলাইছে। বড় মেয়ে বাধা না দিলে আমাকে সবাই রে পাড়ায় মাটির নিচে পুঁতে রাখতো। চপ 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 চপ, লজ্জা করলো না? মায়ের খেয়ে আইসস, আবার যে মায়ের দিছে তার নামে গীত গাইতেছস। হ্যাঁ বুঝছি, তগরে দিয়ে আমার কিচ্ছু হইব না। আমার একমাত্র ভরসা আমার দুই ভাইগনা। দুনিয়ার কেউ আমার দুই ভাইগনারে আজ পর্যন্ত হারাইতে পারে নাই, আর পারবো না। মানিক রতনের নাম ওই এলাকার সবার মুখে মুখে। আমি যামু ওই সেতাবগঞ্জে যামু, যেমনে পারি ওই বড় মেয়ার বিরুদ্ধে ওই দুইটারে খেপায়া দিমু। তারপরে দেখুম কত ধানে কত চাল।
সময় শেষ। প্রতিবারের মতো এবারও আমি কাকে প্রথম ঘোষণা করব বুঝতে পারছি না, তাই এবারও আমাদের সেতাবগঞ্জের শ্রেষ্ঠ লাঠি খেলোয়াড় হিসেবে দুজনকেই আমি সম্মিলিতভাবে প্রথম ঘোষণা করছি। আর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মানিক আর রতনের গর্বিত পিতা রহমান সাহেবকে। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। দাঁড়াও রোহন, দাঁড়াও। তোমার ছেলেদেরকে ভালো করে একটু দেখতে দাও। বেঁচে থাকো বাবারা, বেঁচে থাকো। খাদেম সাহেব, ওদের দুজনের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই করব। তো তোমার ছেলেদের কাছে আমার একটা জিনিস চাওয়ার ছিল। কি জিনিস চাচা, বলুন। তোমরা তো জানো গ্রামে বেশ পুরনো একটা মাজার আছে। দূর দূরান্ত থেকে মানুষ এই মাজারে আসছে, কিন্তু কিছু বাজে লোকের উৎপাতে মাজার এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি বাবার একটু খেয়াল রাখতে, তাহলে এই বাজে লোকদের আনাগোনা কমে যেত। অবশ্যই দেখবো চাচা। শুধু মাজার এলাকায় কেন, গ্রামের যে কেউ যদি কোনো বিপদ আমাদের ডাকে, আমরা অবশ্যই যাব। রহমান ভাই, আমারে বাঁচাও রহমান ভাই। কি হয়েছে রহিম? আমার উত্তর পাড়ার জমির ধান কাইতে লই যাইতেছে ডাকাইতেরা। আমি বাধা দিতে গেছিলাম, হেরা কয় আমারেও কাইতে ফেলাইবো ধানের লগে। এই ধান জ্বালা বন্ধ কর। তোর অবর কারা? ওই বুড়ের কথায় নিজের জীবন খোয়াই বেলে গে। চল, এসেছি তোদের শিক্ষা দিতে। রহিম শেখের ধান রেখে চলে যা। মামু বাড়ি আবদার চলে যা, নইলে কারণ রাত ফাড়াই দিব। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তোরা যাবি কি না? না গেলে কি করবি? হাতের কাঠি দুটো দিয়া মারবি আমারে? আর আমি তো করে দিয়া কান চুলকাই, তাই নাকি? তাহলে তো একটু চুলকাতে হয়। চাচা, আপনার দ্বারা আপনি গোলায় নিয়ে যান। আল্লাহ তোমাকে আরো বড় করুক বাবা। রহমান ভাই, তোমার পোলারা সত্যি আমাগো গ্রামের ইজ্জত বাড়াইবো। তুমি দোয়া করো রহিম ভাই। আমার মানিক আর রতন শুধু আমারই সন্তান নাই, তোমাদেরও সন্তান। এই গ্রামে কারো উপর কোনো অত্যাচার হলে আমার মানিক আর রতন তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবে, সেই শিক্ষা দিয়েই আমি ওদেরকে বড় করেছি। কই আমার ভাইগনা মানিক ও রতন?
এই যে মামা। মানিক, ও মানিক, মানিক তোর কিছু হয় নাই তো? হ্যাঁ, তোর কোথাও লাগে নাই তো? রতন, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? হ্যাঁ, ও মানিক, মামা কি শুরু করেছো? কি হয়েছে বলবে তো? কি আর বলবো, যখন আমারে সবাই মিলা বললো আপনার ভাইগনারা ধান চোরের লগে মারামারি করতে গেছে, শুই নাই বুকটা আমার ধরাস করে উঠলো। ভাবলাম যদি আমার ভাইগনার কিছু হয়ে যায় আমি বাসুম কারে নিয়া। তুমি খামাখা চিন্তা করছো মামা, আমাদের কারো কিচ্ছু হয়নি, কিন্তু এটা ধান চোরকে বুঝিয়ে দিয়েছি মানিক আর রতন কি জিনিস। আল্লাহর কাছে হাজার মানিক রতন কার সঙ্গে কথা বলছিস? বুবু। তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো বুবু? ভালো। আপনি ভালো তো দুলা ভাই? ভালো, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো অসুখ বিসুখ করেনি তো? না না দুলা ভাই, ভালো। তোর যা পাগলামি, মাঝে মাঝে মাসের পর মাস কোনো খবর না দিয়ে হাওয়া হয়ে যাস, নিজে বিয়ে শাদী পর্যন্ত করলি না। তোকে নিয়ে আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়। তোমার সব চিন্তা শেষ বুবু, আমি এইবার একবারের জন্যই আইসা পড়ছি। এখন শুধু আমার একটাই কাজ, ভাইগনাদের জন্য উপযুক্ত পাত্রী বের করা, তাদেরকে সংসারী করা। কি বলো ভাইগনা? ওই যে আবার শুরু হয়ে গেল। রতন, তুই একটু মাথা থেকে ঘুরে আয়, আমি একটু ঘুরে আসি। তাই চল। এই মানিক, এই রতন, রতন, দেখলা বুবু, দেখলা বিয়ার কথা উঠালেই পালায়া যায়। যতই পালিয়ে যাক আমি আর শুনছি না। তুই মানিক রতনের জন্য মেয়ে খুঁজে বের কর। মেয়ে তো অনেকেই পাওয়া যায় বুবু, কিন্তু আমার ভাইগনাদের জন্য যেই সেই মেয়ে হলে তো চলবো না। ওদের জন্য দরকার যোগ্য পাত্রী, যাতে মানিক আর রতনের মতো ষাঁড় দুইটারে পোষ মানাইতে পারে। আর পাত্রীদের হইতে হবে অপূর্ব সুন্দরী আর ভদ্র। কি ব্যাপার, এবার ছুটছেন কেন? ভাই ছুট শিখিয়ে সাধে বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, আর মেয়েকে বকিয়াতে খুন করার জন্য তারা করেছে। ওই দেখে আসছে, কে তোদের তাড়া পালাও! ছাড় ছাড় আমাকে। ওই কোথায় যাচ্ছিস? দেখবি না চুমকিকে? দাঁড়া শালারা, হারামজাদাদের আমি দেখিয়ে দেব আমি কেমন মেয়ে। আমাকে বলে কিনা বুকের কাপড় সরিয়ে দেখাতে। ওরা তোকে দেখতে চেয়েছে, তাতে দোষে কি হলো? ও আমাকে দেখতে এলে তুই বুঝি খুব খুশি হোস? তোর চুমকি মানুষের সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখালে তোর ইজ্জত বাড়ে। আমার চুমকি মানে? তুই কি আমার বিয়ে করা বউ না কেনা গোলাম? বিয়ের বাকি আছে কি শুনি? কলমাটা শুধু পড়িনি, আমার মন প্রাণ সব যে তোকে দিয়ে বসে আছি। তার কি হবে? আমি কবে থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। তুই বুঝি জানিস না? কই না তো। ঢং করিস না মানিক। তোর বাবাকে গিয়ে বল না আমার বাবার সাথে বিয়ের কথা পাকা করতে। মাপটা খারাপ, বাবা মাকে বিয়ে কথা আমি বলতেই পারবো না। তাহলে কি করব আমি? তোকে ছাড়া কত কষ্টে আমার দিন কাটে তুই জানিস? মনে হয় তোকে জড়িয়ে ধরে এমনি করে সারা দিন শুয়ে থাকি। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোর মতো এই দোষী মেয়েকে বিয়ে করে জীবনটা বরবাদ করে দেবো নাকি? আমার মামা এসেছে বাড়িতে, বলেছে কাল থেকে সে আমার জন্য মেয়ে দেখবে। তোর কসম মানিক, যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোর বউ হয়ে আসে, তবে ওই মেয়েকে খুন করে আমি নিজের গলায় দড়ি দেব। ঠিক আছে, আমি তো ব্যাপারটি ভেবে দেখবো। ভেবে দেখবি মানে? বললাম তো ভেবে দেখবো। আসি।
কথায় প্রেম কি হয়, মন পাওয়া সহজ তো নয়। তখনই হয় ভালোবাসা যখন মিলবে রে দুটি হৃদয়। ঘুমের মাঝে আসো যাও আমায় বুকে টেনে নাও তোমার ছোঁয়ায় পাগল হয়ে যাই। আমি তোমার প্রেমের দিওয়ানা, তোমায় ছাড়তে পারবো না, মরে যাবো আমি যদি তোমাকে না পাই। কখনো বলনি তো ভালোবাসো যে এত, এ কথা জানালে আরো আগে হৃদয়টা তোমার হতো। ও বুঝছো না আসল না কর, আমি যে তোমার পাগল। দিয়েছি তোমায় আমি আমার মনের দখল। তুমি আরো কাছে আসো না, মিষ্টি করে হাসো না, তোমার প্রেমের তুলনা যে তাই নাই নাই নাই। আমি তোমার প্রেমের দিওয়ানা, তোমায় ছাড়তে পারবো না, মরে যাব আমি যদি তোমাকে না পাই। আমি অন্য কারো হব না, তুমি আমার ঠিকানা, এই জীবনে তোমায় শুধু চাই। আমি তোমার প্রেমের দিওয়ানা, তোমায় ছাড়তে পারবো না, মরে যাব আমি যদি তোমাকে না পাই। আমি অন্য কারো হব না, তুমি আমার ঠিকানা, এ জীবনে তোমায় শুধু চাই। সোনামণি টুনটুনি চামেলি। আরে বাবু, আপনি সত্যি এসেছেন? আমার যে বিশ্বাসই হচ্ছে না। আপনাকে যে কোথায় বসতে দেই। আমার জন্য ব্যস্ত হতে হবে না। এই বুঝি তোমার মেয়ে? খুব সুন্দর হয়েছে, ঠিক তোমার মতো। কি নাম রেখেছো? জুই। মাশাআল্লাহ। এই যে দেখি মা। আসুন বুবু, ভেতরে আসুন। যাও ভাবি। আসুন। ও মা, এই অনুষ্ঠানে মিয়া বাড়ির বন্দা বড়ার আইতে কইছে কেডা? কি হলো বুবু? আসুন। না বোন, আমার সময় নেই, আমি এখন যাব। দাঁড়ান, আমি ভাত নিয়ে আসছি, জুয়ের মুখে ভাত দিয়ে যাবেন। বড় আপা, তুই তো কথা বলি। বড় বউ, আপনি কিছু মনে করেন না, আমাগো বাড়িতে বন্ধ মায়া মানুষের বাচ্চার মুখে ভাত দেওয়ার কোনো নিয়ম নাই। তাই বুঝি? বড় বউ, আপনি কেমন মায়া মানুষ, এতদিনে একটা বাচ্চা হইল না? আগের জমানা আইলে মিয়া বাড়ির বউ স্বামীরে আবার বিয়ে করাইতো। বন্ধা মেয়ে মানুষের হওয়া ভালো না, বাচ্চা মুখ গায়ে লাগে অমঙ্গল হয়। তুমি আমাকে কেন মা হওয়ার শক্তি দিলে না? আমি কি অন্যায় করেছিলাম খোদা? আমার পেটে কেন সন্তান দিলে না? কেন? সালামদের বাড়িতে তোমাকে কে কি বলেছে রিতা? যা সত্য তাই বলেছে। কি বলেছে? তোমাকে যদি আমি একটা অনুরোধ করি, রাখবে? বলো। তুমি আরেকটা বিয়ে করো। রিতা, রাগ করছো কেন? এতগুলো বছর হয়ে গেল আমি তোমাকে সন্তান দিতে পারিনি। তুমি আমার মাথা খাও,
তুমি আরেকটা বিয়ে করো। কে কি বললো না বললো তা নিয়ে মন খারাপ করছো কেন রীতা? তুফান, আদর, ওরা কি তোমার সন্তান নয়? তুমি কি ওদেরকে মায়ের আদরে মানুষ করনি? ওরা কি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করে না? নিজের রক্তের সন্তান আর নিজের ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। সবার সবার যে সবকিছু থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আল্লাহর কাছে হাজার শুকর, তোমার মতো স্ত্রী উনি আমার ভাগ্যে লিখেছেন। আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। তোমার কি ইচ্ছে করে না সন্তানের মুখ দেখতে, তাকে কোলে নিয়ে 10 জনের মতো হাসতে খেলতে? ছোট ভাইদের মানুষ করতে করতে সে স্বাদ আমার পূর্ণ হয়ে গেছে। যা হবার নয় তা নিয়ে দুঃখ করো না রীতা। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কেঁদো না। তোমার চোখে পানি দেখলে আমার সহ্য করতে কষ্ট হয়। আমার মতো মেয়ে যে তোমাকে কিছুই দিতে পারেনি, তাকে তুমি এত ভালোবাসো কি করে? যতটুকুই তোমার কাছ থেকে পেয়েছি ততটুকুই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর কাছে এতদিন আমার একটাই চাওয়া ছিল, একটা সন্তান। আজ থেকে আমি আরেকটা জিনিস আল্লাহর কাছে চাইবো, পৃথিবীতে আমার যদি নারী হয়ে জন্মাই তাহলে স্বামী হিসেবে তোমাকে যেন পাই। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তুমি ছাড়া বেঁচে থাকা দায়, পাশে পাশে তাই থেকেছি। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তুমি ছাড়া বেঁচে থাকা দায়, পাশে পাশে তাই থেকেছি। প্রতিদিন শুরু হয় তোমাকে দেখে, কে আপন বলো আর তোমার থেকে। তুমি সুখ, তুমি দুঃখ, তুমি যে আশা, শুধু চাই তোমার এই ভালোবাসা। তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন কত এঁকেছি। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি। তুমি ছাড়া বেঁচে থাকা দায়, পাশে পাশে তাই থেকেছি। মানো
রাতের পরে তুমি আছো থাকবে এই অন্তরে তুমি আমার আমি তোমার মন দিয়ে মন বেঁধেছি তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি তুমি ছাড়া হয় বেঁচে থাকা দায় আশেপাশে তাই থেকেছি তোমার ওই হাসির মাঝে আমি পৃথিবীর সুখ দেখেছি আমাকে দয়া করুন। দয়া করবো ঠিকই, তার আগে সবকিছু তো লুট করে লই, তারপরে তোরে ছাড়বো। আমাকে মাফ করে দিন। বাবা বাবা, জঙ্গলের মধ্যে বীর পুরুষ কোথেকে আইলো রে? আমার নাম রতন, সীতাবগঞ্জের রতন। অনাথ! সেতাবগঞ্জের রতনী হোস আর কালাকান্দির ফতনি হোস, মনসুর টাকাতে শিকার তুই সিনারিতে পারবি না। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমার সামনে কোনো মেয়ে মানুষের সর্বনাশ আমি হতে দেব না। তাহলে তোর নিঃশ্বাস আগে বন্ধ করে লই। এই নির্জন এলাকায় আপনি একা কি করে এলেন? সবই আমার কপালের লেখন। পাহাড়ের ওই পারে কাশিমপুরে আমার বাড়ি। বিয়ে করে বরযাত্রী আমাকে দিয়ে জোনপুরে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ মনসুর ডাকাত আমাদের উপর আক্রমণ করে। যার সাথে আমার বিয়ে হয়েছিল উনিও ডাকাতের ভয়ে পালিয়ে গেলেন। তাই বাধ্য হয়ে ছুটতে ছুটতে এলাকায় ঢুকে পড়েছি। যে লোক ডাকাতদের মুখে আপনাকে রেখে ভয়ে পালিয়ে যায় তাকে বিয়ে করলেন কেন? আমি সৎমার সংসারের মানুষ। আমার সৎমা আমাকে বিদায় করতে পারলে হাত ছেড়ে বাঁচেন, তাই কিছু না দেখে শুনে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। আপনাকে এখন কোথায় নিয়ে যাব? আপনার শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি? সৎ মায়ের গঞ্জনে শোনা চাইতে আমাকে আমার শ্বশুর বাড়িতে রেখে আসুন। সেখানকার লোকগুলো হয়তো তাদের চাইতেও ভালো। ঠিক আছে, চলুন। চলুন। কিন্তু ভাই ডাকাত কি তার ছাড়িয়ে দিব? আরে না ছাড়ে না ছাড়ুক, নিজের জান বাঁচানো ফরজ। আপনার কপালে দুর্গতি শুরু, সামনে চাইয়া দেখেন।
চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমার বাড়িতে কেন আইছো? আমি আপনার বিবাহিত স্ত্রী। আল্লাহর কলম সাক্ষী রেখে আপনি আমাকে বিয়ে করেছেন। আমার তো এ বাড়িতে আসার কথা। যার শরীর ডাকাতে নষ্ট করছে তার নিয়ে ঘর সংসার করণের স্বাদ আমার নাই। আমি অপবিত্র না। ডাকাত আমাকে কিছু করার আগে এই ভদ্রলোকটি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছেন। ওই সব গল্প নিয়ে কালা চোরেরে শুনায়ও। মনসুর ডাকাত মাইয়া মানুষ ধইরা ফিরাইয়া দিছে এমন রেকর্ড নাই। ফিরা যাও, তোমার বাপের বাড়িতেই ফিরা যাও। আমি এই বাড়িতে ফিরে যাব না। এই বাড়ি আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়িতে থাকবো। মামুর বাড়ি? ওই ওরে বাড়ি থেকে বাইর কর। আয় তোরা খেয়াল রাখিস। আমি যাব না। খবরদার, ওকে ছেড়ে দে। ওই আমার বউরে আমি মারুম, যা ইচ্ছে তাই করুম, তাহলে তোর কি? তুই কেডা? না, আপনি পারেন না। আপনি চাইলে আপনার স্ত্রীর উপর অন্যায় করতে পারেন না। আপনার স্ত্রীকে ডাকাতে ধরেছিল, কিন্তু তার জন্য দায়ী কারা? তাই আপনারা, আপনাদের মতো কিছু কাপুরুষি পারে বিপদের মুখে স্ত্রীকে রেখে পালিয়ে যেতে। লজ্জা করে নিজেকে পুরুষ বলতে? খুব তো বড় বড় কথা কইতেছ। আমার জায়গায় তুমি হলে কি করতা? পারতা এইরকম একটা মায়ের মানুষ নিয়ে ঘর করতে? পারতা ঘর করতে? অবশ্যই পারতাম। দুর্ঘটনা সবার জীবনে ঘটে, কিন্তু সেই ঘটনার জন্য কাউকে দায়ী করা মোটেই ঠিক নয়। তাহলে জানা ওই মায়ের নিয়ে ঘর কর, দরকার হলে তাই করব। কিন্তু তার আগে তোর মতো অমানুষদের একটা শিক্ষা দিয়ে যাব। দাঁড়ান, আপনি না, ওকে শিক্ষা দিয়ে যাব আমি। আমি আপনাকে তালাক দিলাম। এক তালাক, দুই তালাক, তিন তালাক। কেন? কেটে কি লাভ? কাছে নিজের ভাগ্যের কথা ভেবে আমার কি হবে বলতে পারেন? কোথায় যাব আমি? কোথাও যেতে হবে না। যদি কিছু মনে না করেন, আমার সাথে আমার বাড়ি যেতে পারেন। আমার বাবা মা আপনাকে মেয়েরা ধরে রাখবেন। কিন্তু ওদের মতো আপনার গ্রামের তো সমাজ আছে, তাদের কাছে কি জবাব দেবেন আপনি? পৃথিবীর সবাই একরকম নয়। আমার মা বাবা আত্মীয় স্বজন কেউই অমানুষ নয়। আপনার মতো পুরুষের সঙ্গে আমার আগে কেন দেখা হয়নি বলতে পারেন? এই তো হলো। অনেক ঝড় বাইরে, রাতটা বোধহয় এখানে কাটাতে হবে। ভেবেছিলাম আজকে রাত হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর রাতের একটি রাত, কিন্তু কি চেয়েছি আর কি হলো? আশ্রয় পেলাম একটা ভাঙা বাড়িতে। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। শুধু আফসোস করে কি লাভ? আচ্ছা, আপনি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচালেন কেন? কর্তব্য মনে করেছি তাই। আমি যদি আমার জীবন বাঁচানোর বিনিময়ে আপনাকে কিছু দিতে চাই, আপনি নেবেন? কি দিতে চান? নিজেকে ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার যে কিছুই নেই। আপনি দিলে আমি নেব ভাবলেন কি করে? আপনি বীর। প্রতিটি মেয়ে চাইলে যে কি করে বীরের পায়ে আত্মসমর্পণ করতে, তাকে ভালোবাসতে, আদর দিতে, আর সেই সুযোগ আমি পেয়েছি। আপনি সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। ঠিক আছে, করব না।
এই বুকে ধক ধক করে করে ওই চোখে চোখ যদি পড়ে পড়ে শুরু হয়ে যায় আর বুকের ভিতর মরি মরি প্রেমের জ্বরে মন শুধু মন চুরি করে ওই চোখেরই ভাষা পড়ে বলছে মন মিলব কখন না পাওয়ার আগুনে পড়ে এই বুকে ধক ধক করে করে ওই চোখে চোখ যদি পড়ে মনের নদী যে টলমলো বলো না বলো এ কি যে হলো শোনো গো শোনো ও নীল পরি নদীতে আমি ভাসাবো তরি প্রেমের তরিবে বলো না কত হারাবো দূরে ভেসে যাব মোহনা খুঁজে বেড়াবো সারা বেলা দেব আমি প্রেম 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 হা! মন শুধু মন চুরি করে ওই চোখেরই ভাষা পড়ে শুরু হয়ে যাও বুকের ভিতর মরি মরি প্রেমের জ্বরে এই বুকে ধক ধক করে করে ওই চোখে চোখ যদি পড়ে তোমারই ছোঁয়া যখনই লাগে জাগে রে মনে কি সুখ জাগে মনের ফুলে এসেছে মধু যে মধু দেব তোমাকে শুধু এসো কাছে এসো দিয়েছি হাত বাড়িয়ে যেও না গো তুমি কখনো দূরে হারিয়ে তুমি ছাড়া কোনো চাওয়া নেই এই বুকে ধক ধক করে করে ওই চোখে চোখ যদি পড়ে পড়ে শুরু হয়ে যায় বুকের ভিতর মরি মরি প্রেমের জ্বরে মন শুধু মন চুরি করে ওই চোখেরই ভাষা পড়ে ও বলছে মন মিলব কখন না পাওয়ার আগুনে পড়ে এই বুকে ধক ধক করে করে ওই চোখে চোখ যদি পড়ে তোকে যে টাকাটা দিয়েছি সোজা সদরে গিয়ে ব্যাংকে জমা করে দিবি। ঠিক আছে ভাইয়া। ভাবি তোমার জন্য কিছু আনতে হবে? না ভাই, নিজে ভালোই ভালোই ফিরে এসো, তাহলে আমার কিছু লাগবে না। চলি ভাবি। টয়োটা গাড়ি আসতে চালাবি, মনে রাখিস গাড়ির নাম পঙ্খিরাজ, কিন্তু গাড়িটা পঙ্খিরাজ নয়, ঠিক আছে? আপনি কিছু পাইবেন না বড় মিয়া, গাড়ি এত আস্তে চালাবো যে রাস্তা নিজেও টের পাইব না। আস্তে হলে দিতে পারো গালি গালি বাইকের খুব বাগায়। তুফান, ও তুফান ওঠ, আরে তুই ঘুমাইলে তো আমারও ঘুম পায়। পিছনের লোক হেঁটে গাড়ির সামনে চলে যাচ্ছে,
আমি যদি জানতাম তুই এত আস্তে গাড়ি চালাবি তাহলে তোকে সাথেই নিতাম না। কই আসতে চালাই? এই দেখ 60 মাইল স্পিডে যাইতাছি। সাইড মাইলে তোর মাথা। তুফান, রিক্সার স্পিড বাড়লো কেমনে করে? রিক্সার স্পিড বাড়েনি, তোর সঙ্গে সঙ্গে তোর গাড়ির স্পিডও কমেছে। কই না তো। ড্রাইভার, তোর গাড়ির খেতা পড়ি। আরে কি করস তুফান? আমি কি করুম ক? বড় মিয়া কইছে গাড়ি আস্তে আস্তে চালাইতে, নাইলে তাই বলে এত আস্তে? এর চেয়ে পায়ে হেঁটে গেলে গঞ্জে সন্ধ্যার আগে পৌঁছে যেতাম। রাগ করিস না তুফান, গাড়িতে ও, নাহলে বড় মিয়া আমাকে বকবে। তোর দুইটা পায়ে পড়িল। ধ্যাৎ, তোর ঠেলা কেটে উঠবো না, যত সব। দাঁড়া দাঁড়া, সামনে যখন মাজারটা পড়লো তখন মাজারটা জিয়ারত করে যাই। চল। সেতাবগঞ্জের মাজার খুব গরম মাজার। ইয়ে, তোর কাপড় চাপড় ঠিক আছে তো? দেখে দেখ। হায় হায়, কষ কি সাপের পিস দাঁত ফেলাইছিলি? না তো, সময় পেলাম কই। সর্বনাশ, চুপ, কাউরে কোষ না। অসভ্য জানোয়ার, তোদের হাত থেকে মাজারের সিঁড়িটা কি মেয়েরা নিরাপদ না? মাজারের সিঁড়িতে একটা মেয়ের গায়ে হাত দিতে তোর লজ্জা করলো না? আপনি ভুল করছেন, আমি আপনাকে সাপের ছোবলের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। বড় মিয়ার উপরে শোধ নেওয়ার প্রথম সুযোগ। চুপ কর শয়তান, মিথ্যে কথা কত বলবি? তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে অপবিত্র করার ইচ্ছে নিয়ে তুই আমাকে অপমান করেছিস। বিশ্বাস করুন, আপনার সামনে একটা সাপ সিঁড়ির উপর ফনা তুলে দাঁড়িয়েছিল। আপনি পা দিলেই আপনার পায়ে ছবল দিত। আর তাই মাজারের সিঁড়িতে সাপ, সে তো হইতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি। দেখলেই হইল, প্রমাণ কই? প্রমাণ? প্রমাণ ওই যে দেখুন। কোথায় সাপ? কিসের সাপ? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ানোর জন্য একটা উসিলা বাইর করলেই হইলো? হ্যাঁ, তুমি কি ভাবছো সেতাবগঞ্জের মানুষ এই পবিত্র মাজারের সামনে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়াটা সহ্য করবো? কি ভাইরা, করবেন না? আপনারা বিশ্বাস করুন, সেটা সত্যি একটা সাপ। চুপ! মাজারের সামনে মিথ্যা কথা কওয়া যায় না। এই পবিত্র জায়গায় মেয়ে মানুষের গায়ে হাত দিয়া কেউ পার পেয়ে যাবো না। সেতাবগঞ্জের মানুষ এই সব বদমাইশদের সাহায্য করতে জানে। দেখো মানিক রতন রে, এই মানিক, এই রতন, কি হয়েছে মামা? দেখ দেখ, তোগো গ্রামের মান ইজ্জত ওই বদমাইশটা মাটির সঙ্গে মিশাইয়া দিচ্ছে। মাজারের সিঁড়িতে তোগো গ্রামের রূপার গায়ে হাত দিছে। আরে শুধু হাত না, রূপারে নিয়ে সিঁড়ি দিয়া গড়াইতে গড়াইতে নিচে গিয়া পড়ছে, ঠোঁটে ঠোঁট ছোঁয়াইছে। এখন তোরাই কর, এর কি বিচার করন যায়? না ভাই, না, ওনার সব কথা ঠিক না। আমি আসলে সিঁড়িতে একটা সাপ। মিথ্যে কথা আর কত বলবি? সিঁড়িতে কোনো সাপ ছিল না। ছিল, ছিল। আপনি দেখেননি ভাই, সিঁড়িতে সাপটাকে আপনি দেখেননি? সাপ কই না তো, সাপ আসবে কোথেকে? না ভাই, আপনি দেখেননি? না ভাই, ভাই আপনি দেখেননি? এই সব 2 নম্বরে কতদিন আর 2 নম্বরই না ভাই, আপনি বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। তুই কি ভেবেছিস আমাদের গ্রামে মেয়েকে হাত দিবি আর আমরা দাঁড়িয়ে দিয়ে দেখবো? রতন ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওকে শিক্ষা দিয়ে দিন। আপনারা ভুল করছেন। আমি রসুলপুরের বড় মেয়ের ভাই তুফান। আরে বড় মিয়ার ভাই হ আর যাই হ, মাজারের সামনে বেলাল্লাপনার শাস্তি 20টা লাঠির বাড়ি। ভাই দাঁড়ায় দেখোস কি? আরে নিয়ে চল, ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না। আমি স্বীকার করছি, আমি ওই মেয়েটির গায়ে হাত দিয়েছি, কিন্তু নিজে যখন প্রমাণ করতে পারছি না কেন দিয়েছি, তখন আমি আপনাদের কাছে দোষী। আপনাদের শাস্তি আমি মাথা পেতে নেব।
বলুন আমাকে কি করতে হবে? অনেক কি হইতেছে? এক বদমাস রে পিটাইতেছে, মাদারের সামনে খাড়াইয়া আমার গ্রামের মেয়ের গায়ে হাত দিছিল। দেখছেন কত বড় লোকটা, মাজারে মেয়ে মানুষের গায়ে হাত দেয়। মার শালারে, শালা মানুষ। এই যে শালা একটু পিটায় লই। তোমরা এটা কি করতেছো জানো? কারে মারতেছো জানো? এই থামো ভাই, না থামো 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 থামো। এই খুলে দে, 20টা বাড়ি হয়ে গেছে। এর সাথে বেশি মারলে হারামিটা আবার মইরা না পায়, তখন আবার থানা পুলিশ বুঝলা না। সেতাবগঞ্জের অধিবাসীরা শুনো, আজ থেকে ওই মাজারকে যে অসম্মান করবে তার অবস্থা এই লোকের মতোই হবে। আমি আর আমার ভাই তাদেরকে নিজ হাতে শাস্তি দেব। যাও ভাই নারা, বাড়িতে যাও, তোমার মা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যাও। আই চল। বড় মিয়া, তোমার উপরে মাত্র 100 ভাগের 1 ভাগ প্রতিশোধ নিলাম। আগামীতে বাকি 99 ভাগ আস্তে আস্তে নেব। তোমার বড় মিয়া গিরি আমি ছুটাইয়া দিব। চাচা, চাচা, এই চাচা, চাচা, না না না, তোমরা আবার তুফানে বাইরো না, তোমরা আবার তুফানে বাইরো না। কি অবস্থা করতে জালিম দিলে তো। এই গ্রামের সবাই পাশাত, রসুলপুরের বেজদিয়ার গায়ে হাত দিছে। আমি সবাই রে বুঝাবুরে আগে গ্রামে ফিরে লই। কি জবাব দিব আমি গ্রামের মানুষের সামনে? তুফান, তুই ওকে পিটাইতে পারলি না? দাঁড়ায় দাঁড়ায় কেন মার খালি? আমি প্রমাণ করতে পারিনি আমি নির্দোষ, তাই ওদের শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। দাঁড়া টয়টা, দাঁড়া। তুই কি পাগল হয়ে গেলি? না টয়টা, গ্রামে ফিরে তুই বলবি আমাদের কি অ্যাক্সিডেন্ট করেছিল, গাছের সাথে ধাক্কা খেয়ে তুই আর আমি দুজনে ব্যথা পেয়েছি। হতে পারে তুই আমাদের গাড়ি চালাস, কিন্তু তুই আর আমি গ্রামের স্কুলে পড়েছি। আমাকে তুই কথা দে টয়টা, গ্রামের লোক আর ভাইয়ের কাছে কোনোদিন সীতাবগঞ্জের ঘটনা বলবি না। আমি পারুম না। পারতে তোকে হবেই টয়টা। তোর মুখ থেকে যদি এই ঘটনা বের হয়ে যায় তাহলে গ্রামের লোককে শান্ত করা যাবে না, ওরা রক্তের নদী বয়ে দেবে। তুই যতই কর আমি পারুম না তুফান, তুই আমার মাফ করে দে। না টয়টা, আমার কসম লাগে বন্ধু, বল কাউরে এই ঘটনার কথা বলবি না। হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি জীবনে কখনো মিছা কথা কই নাই, কিন্তু আমার দোষ আমারে কসম দিছে। আমি আমার বন্ধুর অসম্মান করতে পারুম না। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, কি হয়েছে? শিগগির আসেন, মেজো মেয়েরে নিয়ে টয়টা জিপ অ্যাক্সিডেন্ট করেছে। তুফান অ্যাক্সিডেন্ট করেছে? ম্যানেজার সাহেব, আপনি ডাক্তার নিয়ে চলে আসুন। জি, আমি যাচ্ছি। কিরে টয়টা, মেজো মেয়েকে নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কেমনে? করবো না, যত দিন যাচ্ছে তত গাড়ি চালার বলতাছে। কাল থেকে গরুর গাড়ি চালাইছ? তোর যা কথা, গরুর গাড়ি চালাইতে দিলেও হারামজাদায় মানুষের ঘর বাড়ি ভাঙ্গা ফালাইব। ইস, আবার নাম রাখছে টাইয়ারটা। টয়টা অ্যাক্সিডেন্ট করলি কি করে? আমার কোনো দোষ নাই, সাইড দিতে গিয়ে উল্টা দিক দিয়ে ট্রাক আইতাছিল, গাছের লগে বাড়ি খাইছি। হারামজাদা, বারবার না তোকে বলেছি আস্তে করে গাড়ি চালাবি?
কথা কানে যায় না? যত সব। দেখেছো কত রক্ত। ভাবি কান্নাকাটি বন্ধ করো তো, আমার কিচ্ছু হয়নি। ইস, বেশি লাগেনি তো? বারবার বারণ করেছি টয়োটাকে গাড়ি জোরে চালাবি না। তুই নিশ্চয়ই জোরে চালাতে বলেছিলি, আর তাতেই এই দুর্ঘটনা। না ভাইয়া, আসলে ঘটনাটা ঘটেছিল কি, আমাদের পিছন থেকে একটা মিনি বাস ওভারটেক করতে চেয়েছিল, টয়টা তাকে সাইড দিতে গিয়েই আর একটা বাসের সাথে। মিনি বাস ওভারটেক? টয়োটা তো বললো ট্রাকের কথা। তোর মুখের আঘাতগুলো তো অ্যাক্সিডেন্টের দাগ বলে মনে হচ্ছে না। ঘটনাটা কি হয়েছিল সত্যি করে বলতো, বল। ভাইয়া, তোমার কথা অবাধ্য আমি কখনো হইনি, তাই তোমার কাছে লুকাবো না। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু কেন বলেছি তা তুমি জানতে চেও না। শুধু এতটুকু বলছি ভাইয়া, একটা মিথ্যা কথা যদি বড় কোনো সংঘর্ষ এড়ানো যায়, তাহলে সে মিথ্যা বলাই শ্রেয়। তুফান, তুমি কথা বলো না তো, তুমি যাও, আমি দেখছি। ওকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিও। আচ্ছা। ভাইয়া ভাইয়া, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? অ্যাক্সিডেন্ট করে যত না বেশি ব্যথা পেয়েছি আদর, তার চেয়ে বেশি ব্যথা পেয়েছি ভাইয়ের কাছে মিথ্যে কথা বলে। মন খারাপ করিস না তুফান, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই যা করেছিস ঠিকই করেছিস। মা, মা, ক্ষুধা লাগছে, ভাত দাও। ভাত আর খাওয়া লাগবো না। মেজো মেরে অ্যাক্সিডেন্ট করে আইসোস, দিব তো চাকরি থেকে খেদায়া, তখন আর খাইবে কি? আমি অ্যাক্সিডেন্ট করি নাই তো। পড়াশোনায় তো গাড়ি ভাঙলো কেমনে? উনারা না থাকলে হারাম যত তুই তো না খায়া মরতিস, আর তুই তো আরে লয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলি। আরে অত কথা কইও না তো, ভাত দিতে কইতাছে, ভাত দাও। ভাত নাই, যা ভাত ছিল কুত্তারে খাওয়াই দিছি। কি, তুমি আবার ভাত কুত্তারে খাওয়া দিছো? আমি খাবো না, আমি আর তোমার বাড়িতে ভাত খাবো না। এই আমি গেলাম, গেলে বুঝবা। কয়ে আর যাইবি? মোল্লাতে মরছে পর্যন্ত পেটে টান পড়লে ঠিকই আইবি। ওই দেখ দেখ, ঠেলা গাড়ির ড্রাইভার যায়। কিরে তো এটা চোখ বন্ধ করে গাড়ি চালান দিলি কবে থেকে? চোখ থাকলে তো বন্ধ করবো, চোখ তো বাড়িতে রেখে আসে। কারা ড্রাইভার? কি, আমি কারা ড্রাইভার? কারা দেখাচ্ছি মজা। ওই তুই কানা অন পালাসকে, অন পালাসকে। ওরে খুদা জ্বালা মাথা ঘুরাইতেছে। পানি খাই, পানিও তো নাই। এই পিচ্ছি, এক গ্লাস পানি আর এক কাপ চা। ওই পিচ্ছি, এই অমানুষটারে চা দিছস কেন? মহিলা করে ভাবতে পারে হলো যা। যে গাড়ি চালাস, চার খাওয়ান লাগবো না। শালা খুইনা ড্রাইভার। কও কি? আমি তো কোনো খুন করি নাই। হাই হাই, কই কি? ওই শুয়ার, রাস্তা দেখে গাড়ি চালাইতে পারিস না? অ্যাক্সিডেন্ট করলি কেমনে? মনে কইতাছে ওরে মাইরা লুলা কইরা গ্রামের বাজারে থালা হাতে দিয়ে বসে আছে। আমি কইতাছি আমি অ্যাক্সিডেন্ট করি নাই, করি নাই, করি নাই। অ্যাক্সিডেন্ট করি নাই? তাহলে মেজে ভাই চোট পাইলো কেমনে? রক্ত বইলো কেমনে? আমি কইতে পারব না। তা পারবা কেমনে? শালা সাইড কাটার টিউবলাইট। দেখো, তোমরা কিন্তু বেশি বেশি করতেছো, বেশি বেশি। ও গো, মাজারের সামনে বেজবি এক মাইয়ার গায়ে হাত দিছিল দেখা ওই মাইয়া চিৎকার করে লোকজন জড়ো করছে। মানিক রতন গ্রামের সবাই রে লইয়া আমাকে তুফান বাইরে গাছের লগে বাইদা পিটাইছে। সীতাবগঞ্জে মানিক আর রতন মারছে। বেজবিয়া গন্ডগোল করতে চাইলে দেখা তোমাকে কাছে অ্যাক্সিডেন্টের কথা কইছে, আমার কসম কাটাইছে আমি যেন কাউরে না কই। সেতাবগঞ্জের মাইকর এত বড় সাহস! মেজুমিয়ার একটা মাইয়ার কথাই পিটাইছে, মেজুমিয়া বাধা দেয় নাই। আরে মেজমিয়া যা কইতাছিল তারা কিছুতেই শুনলো না, লগে আবার ওই মাইয়ার কান্নাকাটি। ওই মেয়েরা, এরপরে কি তোমরা চুপ করে বসে থাকবা? তোমার কিচ্ছু করার নাই। আমগো গ্রামের মেজমিয়ারে পিটাইছে আর আমরা হাতে চুরি পরে বসে থাকলাম। আমগো রক্ত হলো ঠান্ডা হয়ে যায় নাই। চলো সেতাবগঞ্জে, শালাগো বুঝাই দিয়েছি, রসুলপুরে মানুষ খেতে গেলে কি করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই গ্রামে কি মনে করে?
আপনি থাকতে এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। হত্যাকাণ্ড কোথায়? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার গ্রামের লোকজন গতকাল শেতাবগঞ্জের মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। মৃতের সংখ্যা 5, আহত সংখ্যা 50-এরও বেশি। এসব আপনি কি বলছেন? আমাকে তো কেউ কিছুই জানায়নি। আপনি না জানলেও আমার বিশ্বাস আপনার ছোট ভাই তুফান অনেক কিছুই জানে। শেতাবগঞ্জের লোকজন অভিযোগ করেছে সেই লোক নিয়ে তাদের উপর আক্রমণ করেছে। আমার ভাই? আমার ভাই কেন জানবে? আপনি তাহলে অনেক কিছুই জানেন না বড় মিয়া। গতকাল আপনার ভাইকে প্রচন্ড ভাবে মেরেছে ওই শেতাবগঞ্জের মানিক আর রতন। তুফান, তুফান। জি ভাইয়া। শেতাবগঞ্জের মানিক আর রতন রাত তোকে কাল মেরেছে? আমার কোনো দোষ ছিল না ভাইয়া। আমার কথার উত্তর দে, মেরেছে কিনা? মেরেছে, কিন্তু সে কথা তো আমি কাউকে বলিনি, এমনকি তোমাকেও না। কিন্তু যেভাবেই হোক কথাটা প্রকাশ পেয়ে গেছে। রাইট। আর তাই আপনার গ্রামের লোকেরা প্রতিশোধ দিতে গিয়ে শেতাবগঞ্জের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনি এখানে কেন এসেছেন তা কিন্তু এখনো বলেননি ওসি সাহেব। আমি এসেছি আপনাকে গ্রেপ্তার করতে। শেতাবগঞ্জের সিদ্দিক সাহেব আপনাকে আসামি বানিয়ে থানায় কেস করেছেন। আপনার কর্তব্য আপনি করবেন ওসি সাহেব, আমি আপনাকে বাধা দেব না। নিন। আপনি মানি লোক, আপনার সম্মানহানির উদ্দেশ্য আমার নয়। হাত করা লাগাতে হবে না, আপনি শুধু আমাদের সাথে আসলেই হবে। চলুন। তুফান, তোর ভাইয়া পুলিশের সাথে কোথায় যাচ্ছে? ও কিছু না ভাবি, আমি দেখছি। দারুণ হয়েছিল খাবারটা। হ্যাঁ হ্যাঁ, চল। দেখি দেখি এই দেখি 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 কি হয়েছে। এলাশ কাদের? গ্রামের সব ঘর আগুন কেন? মামা, এগুলো কাদের লাশ? তবু তবু বাবা মার, তবু বাবা মারে আমি আর বাঁচাইতে পারলাম না রে, আমি আর বাঁচাইতে পারলাম না। ওই রসুলপুরের বড় মেয়া লোক পাঠাইয়া সারা এলাকায় আগুন লাগাই দিছে, ভাঙচুর করছে রে। তবু না পাইয়া তবু বাবা মারে ঘরের ভিতরে আটকাইয়া আগুন দিয়া পোড়া মারছে রে। মানিক রত আল্লাহ রে। হারামজাদারা বাইরে দিয়ে সিটকানি আটকাই দিছিল, চেষ্টা করে বুবুয়ার গুলো বাইর হইতে পারে না। আল্লাহ রে মানিক ভাই, ও জালিমের আগুনে আমার খালা পুড়ে ছাড়িয়ে দিয়েছি, আর প্রধান আসামি করছি ওই বড় মেয়ারে। না মামা না, পুলিশ নয়, ওই পরিবেশ চাকরি হবে আমাদের হাতে। যে আগুনে চলে আমাদের বাবা মা পুড়ে মরেছে, সে আগুনে বড় মেয়েকে পুড়িয়ে না মারা পর্যন্ত আমাদের রক্ত শান্ত হবে না। না না, উত্তেজিত হয়ে আবার খুন খারাপি করো না। বাবা মায়ের হত্যার প্রতিশোধ দিতে না পারলে সন্তান হয়ে পৃথিবীতে আমাদের জন্ম পিতা হয়ে যাবে। চল রতন, চল। কি হলো? চুপ করে দাঁড়িয়ে কেন? উত্তর দাও। আমার ভাইয়ের গায়ে শেতাবগঞ্জের লোক হাত তুলেছে বলে তোমরা শেতাবগঞ্জের লোকদের হত্যা করেছো কেন? তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছ কেন? আমরা তো আর ইচ্ছা করে খুন করিনি, দু একজন আগুনে পুড়ে মরছে। কেউ যদি তোমার আপনজনকে আগুনে পুড়িয়ে লোক আজ থেকে হন্যে হয়ে তোমাদেরকে খুন করতে চাইবে, তোমাদের ঘর বাড়ি ধ্বংস করতে চাইবে, তখন কি করবে? তাই বলে আপনার বাইরে গাছের লোকে বান্ধবতে পিটাইব আর আমরা চুপ করে বলে দেখলাম? দেশে আইন আছে, শাসন আছে, তাদের কাছে গিয়ে বিচার দেব। আমরা আর তো কিছু বুঝি না। আমাকে মেজমিয়ার গায়ে হাত দেওয়া মানে আমাকে গায়ে হাত দেওয়া। আর তাই আমরা সবাই শেতাবগঞ্জে যুদ্ধ শুরু করেছ, জানো? এর জন্য আমাকে কি খেসারত দিতে হয়েছে? যে ভুল করেছে তোমরা, তার জন্য জীবনে প্রথমবারের মতো পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে গেছে। হাজতে আটকে রেখেছি কয়েক ঘন্টা।
এর কি জবাব দেবে তোমরা? তোমরা কি পারবে যারা মারা গেছে তাদের জীবন ফিরিয়ে দিতে? আমাকে সম্মান করা মানে এই নয় যে যারা আমাকে অসম্মান করবে তাদেরকে তোমরা পিটিয়ে মেরে ফেলবে। চাই না আমি তোমাদের এই সম্মান, যে সম্মান মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। আজ থেকে তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা না করে সেতাবগঞ্জে কোনো লোকের সাথে সংঘর্ষে যাবে না। সেতাবগঞ্জে কোনো লোক গালাগালি দিলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেবে। আপনি বড় মিয়া, আপনার জ্ঞান বুদ্ধি বেশি, মায়া মহব্বত বেশি, আপনি গাল পাড়ে দিতে পারেন, কিন্তু আমরা দেব না। সীতাবগঞ্জের মানুষ আপনাকে যতবার অসম্মান করবে ততবারই আমরা তাদের উপর যাব। কাল রাতে আমার দুই ভাই গ্রামে ছিলাম না, থাকলে আজ আমার বাবা মায়ের লাঠের সাথে তোদের গ্রামের 10 জনের লাশ পড়ে থাকতো। তোকে কথা দিয়ে যাচ্ছি বলবিয়া, আমার বাবা মার লাশ এই দুই গ্রামের শেষ লাশ নয়, এরপর আরো লাশ পড়বে, তার মধ্যে তোর লাশও থাকবে বলবিয়া। তোরা আগুন লাগিয়ে দেবার পর আমার বাবা মা ঘর থেকে বের হবার চেষ্টা করেছে, কিন্তু তোরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছিলি। আমার বাবা মা নিশ্চয়ই গায়ে আগুন নিয়ে চুরি করেছে ঘর থেকে বের হবার জন্য। আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রে তারা চিৎকার করেছে, প্রাণে বাঁচতে চেয়েছে, কিন্তু কিন্তু পারিনি। যে মায়ের গর্ভে আমাদের জন্ম, যে বাবার অরুষে পৃথিবী আলো আমরা দেখেছি, তাদেরকে তো বাঁচতে দিসনি। কি দোষ করেছিল আমার বাবা মা? কেন তাদের জীবন থেকে কেড়ে নিলি বড় মিয়া? আমার মৃত বাবা মায়ের কসম বড় মিয়া, তোকে তো যোগ্য পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের গায়ে কেউ হাত দিতে পারে। তুফান, সরে যা। ভাইয়ের গায়ে হাত দিতে চেয়েছি বলে মেরে দিলি, আর আমার বাবা মায়ের পুরো লাশের মুখ যখন আমরা দেখেছি তখন আমাদের কেমন লেগেছে তা তোকে কিভাবে বুঝাবো? তোরা কি মানুষ তো পশু? ওই মূর্তি বানিয়েছিস বর্মিয়ার, ওই বর্মিয়ার কথা নিজের ভাই বোনকে খুন করতে পারিস না। তোরা সবাই ওই বর্মিয়ার গোলাম। সবাই আজ থেকে শুনে রাখ, রসুলপুর আর সেতাবগঞ্জের মাঝে যে ব্রিজ আছে, সেই ব্রিজ আজ থেকে যে পার হতে চাইবে তাকে আমাদের হাতে জীবন দিতে হবে। এই গ্রামের কোন লোক আমাদের গ্রামে গেলে তাকে লাশ হয়ে ফিরতে হবে। সেতাবগঞ্জের কারোর সাথে রসুলপুরের লোকদের কোন রকম আত্মীয়তাকে প্রশ্রয় দেওয়া হবে না। রসুলপুরের একটা কেউ যদি ধরতে পারি, ওই সেতাবগঞ্জে তাকে কবর দিয়ে দেব। এই ধুয়োর সাথে রসুলপুরকে যেদিন মিশিয়ে দিব, সেই দিনই শেষ হবে আমাদের যুদ্ধ। তোরাও শুনে যা, রসুলপুরে মানুষ হাতে চুরি পরে থাকবে না। মারের জবাবে তারা মার দিতে জানে। তোর বাহিনী তুই তৈরি কর, আমার বাহিনী তৈরি আছে। সেতাবগঞ্জের প্রতিটি লোক করবে তার মৃত বাবা মা ভাই বন্ধুর হত্যার প্রতিশোধ দিতে, আর তারা নিজের জীবন বাঁচাতে। সবাইকে সবসময় রক্ষা করা আমাদের পক্ষে সম্ভবপর নাও হতে পারে, কিন্তু গঞ্জে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে আমরা তো সবাই না খায় মরু। না, রাস্তা ঘুরে আওয়ালপুরের রাস্তা দিয়ে গঞ্জে যাবে। তুফান, তুই ভুলে ওই ব্রিজ ক্রস করবি না, আদরকেও নিষেধ করে দিবি। তোমরা সবাই সেতাবগঞ্জের মানুষ রক্তের বদলে রক্ত চায়, এটা আমার আদেশ। আজ থেকে রসুলপুরের মানুষের জন্য সেতাবগঞ্জের এলাকায় প্রবেশ নিষেধ। তুমি তাকে আমার সামনে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসো, আমি তোর দু হাত ধরে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। ভাবি বলছিল আপনি নাকি সারাদিন কিছুই খাননি। ইচ্ছে করছিল না। আমি দরজা আটকে এসেছি, আমার সহকারী টয়টা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে আপনাকে ঢাকা শহর পর্যন্ত পৌঁছে দেবে। ওর কাছে আপনার মাস দিয়ে চলার মতো টাকা আছে, নিন
কালকে তো হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, আজকে তো সময় নিচ্ছেন কেন? নিন। আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিন। ক্ষমা তো চাইবো আমি। আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার জন্য। না, সব আমার দোষ। আমি সেদিন নিজের চোখে মাজারের সিঁড়িতে সাপ দেখতে পাইনি, আপনার কথাকে আমি অবিশ্বাস করেছি। শুনুন, আপনার উপর দিয়ে যেসব ঘটনা ঘটে গেছে তা যদি আমার উপর দিয়ে যেত তাহলে হয়তো আমিও তাই করতে চাইতাম যা আপনি করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো সুযোগ নিবার ইচ্ছে আমার নেই। আমি মাটিতে বিছানা করে আজীবন কাটিয়ে দিতে রাজি আছি। আপনাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম, আজ মনে হচ্ছে আপনার স্ত্রী হতে পেরে আমার নারী জীবন সার্থক। আপনি অনেক বড় মনের মানুষ, সেজন্য গায়ের লোকেরা আপনাদের এত শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই ভালোবাসার ভাগ্যে একটু আমায় দেওয়া যায় না? দেবার সুযোগ তো তুমি আমাকে দাওনি। ঘৃণার চাদর দিয়ে যখন কেউ নিজেকে আড়াল করে নেয়, ভালোবাসার ফুল কি সেই বাধা অতিক্রম করতে পারে? ঘৃণার কোন স্থান আমার মনে নেই। আপনি কি পারবেন আপনার পাশে আমার জন্য একটু জায়গা করে দিতে? পারবেন না? চোখে চোখে কথা হয়, চোখেরই ভাষায়, মনে মনে মিশে রয় হাজারো আশায়। এত কাছে থেকে তবু আরো কাছে যেতে চাই, দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়, দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়। চোখে চোখে কথা হয়, চোখেরই ভাষা, মনে মনে মিশে রয় হাজারো আশা। এত কাছে থেকে তবু আরো কাছে যেতে চায়, দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়, দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়। লা 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 লা। তোমায় ছাড়া এখন কিছু বুঝি না তো, অন্য কারো চোখে প্রেম খুঁজি না তো। ও বদলে গেল আমার জীবন তোমার প্রেমে, স্বর্গ যেন এই লগনে এলো নেমে। তোমাকে কত কাছে পাই, মনে হয় আরো কাছে যাই। ও কাছে থেকে দূরে গেলে প্রাণ করে হায় হায়। দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়, দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায়। এ, লা, 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 লা। লা লা লা।
স্বপ্নগুলো সত্যি হলো অবশেষে তুমি আরো কাছে এলে ভালোবেসে পাখি হয়ে মনটা উড়ে যায় রে দূরে স্বপ্ন হয়ে থাকো যখন হৃদয় জুড়ে করেছি তোমাকে আপন পেয়েছি নতুন এক জীবন হাতে হাতে ছুঁয়ে দিলে শিহরণ লাগে গায় দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায় দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায় চোখে চোখে কথা হয় চোখেরই ভাষায় মনে মনে মিশে রয় হাজারো আশায় এত কাছে থেকে তবু আরো কাছে যেতে চাই দুটি মনে যখনই তো প্রেম হয়ে যায় 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 খবর দে। আচ্ছা আমারে আবার দাবার চাল চালতে হইব। লুকায় লুকায় যাবি, কেউ যেন টেন না পায়। আচ্ছা যা। ঠিক যেভাবে বলছি কাজটা সেভাবে করবি। যাই কও, কামটা কিন্তু ভালো হইল না। জাইন্না শুইন্না গ্রামের ভিতরে একটা আগুনের টুকরা ঢুকাইলাম আমরা, কি কও? কথাটা ঠিক, কিন্তু এছাড়া আর কি আর করণের আছিল? তাও যদি বিয়ার কারণে দুই গ্রামের এই সমস্ত গন্ডগোলটা একটু কমে। আহো কি হইল? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আল্লাহ রে, আমি বড় মেয়ের খবর দিয়ে আছি। ওসি সাহেব আসুন, দেখুন ওরা কিভাবে চোরাগুপ্ত হামলা করে গ্রামের লোকদের খুন করছে। আমি চাই আপনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করুন। ভাইয়া, এখানে তদন্তের কোনো অবকাশ নেই। মানিকার রত যে কাজ করেছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ওসি সাহেব, এই যে দেখুন বুকে কি ঝুলানো। কনস্টেবল, লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করো। ওসি সাহেব, মানিক রতনকে অ্যারেস্ট করবেন না? দেখুন, মানিক রতন যে কাজ করেছে তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ওদের গ্রামের কেউ খুন হলে আপনারা আমার ভাইকে অ্যারেস্ট করতে পারেন, আর আমাদের গ্রামের কেউ খুন হলে মানিক রতনকে অ্যারেস্ট করতে পারবেন না কেন? আপনি অ্যারেস্ট না করলেও আমরা হাতে চুরি পরে বসে থাকবো না, কখনো না। কি বলো সবাই? না, কেউ আইন হাতে তুলে নেবে না। ওসি সাহেব চলুন, থানায় আমি একটা কেস করে রাখতে চাই। চলুন। মেজুমিয়া, কেস দিয়ে কি হইব? মানিকের রতন আমাকে গ্রামে ঢুকে খুন করে যাইব, আর আমরা সাথে দেখো। বজ্র আমাদের জন্য জীবন দিয়েছে, আমরা বজ্র যেন ওদের জীবন কেড়ে আনবো। বজ্রকে কেন খুন করেছিস? বজ্রকে আমরা খুন করবো কেন? আমরা চাই তোর রক্ত। মানিক,
দুনিয়াটা শেষবারের মতো দেখে নে। আজ আমি তোদের জীবন না নিয়ে ফিরে যাবো না। জীবন দিতে নাও, আমরা দুই ভাই মিলে তোর জীবন নিব। আমার ভাই হয়ে আমার কথা অমান্য করা সাহস পেলি কোথায়? এক গালে থাপ্পড় খেয়ে অন্য গাল বাড়িয়ে দেবার দিন শেষ হয়ে গেছে ভাইয়া। এখন ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। চুপ! ওসি সাহেব, আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। পাখি তাড়ে গিয়ে বড় মেয়ের ভাই আল্লাহর কো আমার কান্দা ভেঙে দিছিল। দাঁড়াস তোর কান্দা ভাঙে সারুম। কত বড় অসভ্য হইলে গ্রাম শুদ্ধা লোকরে বাইন্দা নিয়ে যেতে পারে ওই বড় মিয়া। ওই হারামজাদার সাহস কত দেখছস? জেল পুলিশ দিয়ে আমার বাবার হত্যার প্রতিশোধ আটকাতে পারবে না বড় মিয়া। আজ না হোক কাল বড় মেয়েকে জীবন দিয়ে আমাদের বাবার হত্যার প্রতিদান দিতে হবে। বড় মেয়ের সব ছোট ভাই গ্রামে ঢুকে মেলা কথা কইতাছে। আর তোমরা এদিকে পেছাল পারতাছো, আর ওইদিকে বড় মেয়ের সবচেয়ে ছোট ভাই তোমাকে গ্রামের মাইয়ারে নিয়ে তোমাকে গ্রামের মধ্যে ইরিশ পিরিশ করতেছে। আল্লাহ রে, ও মা, মারে মা, আল্লাহ এই অপমান সহ্য হয় না রে। কি মারে? বড় মিয়ার ভাই জীবিত আসছে ঠিকই, কিন্তু ফিরে যাবে তার লাশ। রতন, চল। আমি তোমাকে কোথাও যেতে দেব না। চমকে আমার সামনে থেকে সরে যাও। খুনের জবাব কখনো খুন দিয়ে হতে পারে না। তোমরা তোমরা নিজেদের হাতে রক্ত দাগ লাগিও না। ওদের বাধা দিয়ে কোনো লাভ হবে না। ওদের মতো খুন চেপে আছি। হে খোদা, তুমি ওদের হাতে আর কারো ক্ষতি দিও না। উঠিল খেতে, চলো। কাল আবার আসবো, চলি। বড় মিয়ার ভাই তুই তাহলে 3 নাম্বার। নাম কি তোর? আদর, আয় তোকে আমরাও একটু আদর করে দেই। দিছি প্যাস লাগাইয়া। এইবার শুরু হবে মহাযুদ্ধ।
তুফান এমন করছিস কেন? কি করেছে? ওকে জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল। আদর কি হয়েছে আমাকে বল বল। তোমাদের আশকারা পেয়ে ও মাথায় উঠেছে ভাবি। আজও একা একা সেতাবগঞ্জে গিয়েছিল। মানিকা রতন সেই সুযোগ ওকে খুন করে ফেলতো। টয়টা যদি আজ আমাকে খবর না দিত, তারা তোমাদের সামনে আতঙ্ক হয় পড়ে থাকতো দাস। তুই সেতাবগঞ্জ গিয়েছিলি? আহ তোমরা সবাই মিলে ওকে এভাবে জিজ্ঞেস করছো কেন? তুমি চুপ করো রীতা। আদর কথা বল, তুই জানতি না সেতাবগঞ্জের সীমানায় প্রবেশ নিষেধ? জানতাম, কিন্তু ভাইয়া বড় হয়ে গেছিস তাই না? তোর একটা কিছু হয়ে গেলে আমাদের যে কষ্ট হবে তা তুই বুঝিস। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। তুফান, জি ভাইয়া। আদরকে নিয়ে যা, ওর দিকে নজর রাখবি। ও যেন কখনো সেতাবগঞ্জের দিকে পা না বাড়ায়। আর আটকায় রাখা গেল না, আর আটকানো গেল না। রতনের মাথায় লাঠির বাড়ি পড়ছে। এইবার খেলা জমবো। এইবার আমি শেষ সালটা দিব। রসুলপুরের বড় মিয়ার গোষ্ঠী শুদ্ধা এখন মানি রতনের উপর ঝাঁপাইয়া পড়বো। তারপর সব খতম হয়ে যাইব। কি কোন সিদ্দিক ভাই, মানিকা রতন না আপনার বাইক না? ইস ভাই না, এক গ্রামে বিয়েছে গাই, সেই সূত্রে মামাতো ভাই। আর মানিক রতন বাঁচলেই কি আর মরলেই কি, লাভ খালি আমার। ফায়দাল খেলাটা খেলবেন কি দিয়া? বড় মিয়া বাঁচলে মানিক রতন মরবো, আর মানিক রতন মরলে আইনত বড় মিয়ার ফাঁসি হয়ে যাইব। কথা তো একটাই, থোর বড়ি খারার, খারা বড়ি থোর। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার বোঝার দরকার নাই, তুমি খালি খোঁজ রাখো বড় মিয়ার 3 নম্বরটা কখন সেতাবগঞ্জে ঢোকে। তারপর তিমুনে হারামজাদারে নদীর মধ্যে ঢুকাইয়া। এত করে বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে পারছো না ভাবি? নদীকে ভোলা আমার যা অঘটন ঘটবে, না তো সর্বনাশ হবে। ভাবি, তুমি কি পারবে আলোর উত্তাপ কেড়ে নিতে, ফুলের খুশবুকে বিলীন করতে? যদি নাই পারো, তাহলে আমার ভালোবাসাকে আমি কিভাবে মুছে ফেলবো? তাই বলে তোর ভাইয়ের নিষেধ অমান্য করে সেতাবগঞ্জে যেতে পারবি? সেই প্রশ্নের উত্তরটা আমি তোমার কাছ থেকে আশা করছি ভাবি। কারণ তুমি আমাকে মায়ের আদরে বড় করেছো, মাই পার সন্তানের দুঃখ বুঝতে। অমন করে বলিস না আদর, তোদের কোনো কষ্টই আমার সহ্য হয় না। 2 গ্রামের অবস্থা শান্ত তো একদিন হবেই, তখন তো নদীকে আমি বউ করে নিয়ে আসবো। তাহলে শেষবারের মতো সেই কথাটা বলে আসার অনুমতি দাও, নইলে নদীর কাছে আমি স্বার্থপর হয়ে যাব। আচ্ছা, খুব সাবধানে যাস, খেতেও ট্রেন না পায়। থ্যাংক ইউ ভাবি। তোমাকে ছাড়া মন কিছু মানে না, শুয়ে দাও না আমার। শুনছে জঙ্গল শুয়ে দাও। 2 গ্রামের অবস্থা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে দেখা করা সম্ভব না। কিন্তু তোমাকে বহুদিন না দেখলে যে আমি মরে যাব আদর। কথা ঠিক, তবে তুমি একলা মরবা না, সঙ্গে তোমার মজনুও মরবো। ঠিক খবরদার, আচর পড়লে ভাইয়া তুফান ভাই তোদের ছাড়বে না। আরে সে জন্যই তো তোকে খুন করতেছি। রতনের বাপরে মাইরা যেমন তো করে শত্রু বানাইছি, তেমনি তোরে মারুম, আর ফাঁসবো মানিক আর রতন। কি সব নষ্টের গুলো তাহলে তুই? তুমি বুদ্ধিমান, বুঝতে পারছো? তুই জানবি ঠিকই, কিন্তু আফসোস কাউরে কনের মৌকা পাবি না। আদর, এই আদর, আদর, আমার সাথে কথা বলবি না? আদর, 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 তোর ভাবি তোকে নিয়ে যেতে বলেছে। আদর, আদর, কথা বল ভাই। আদর, আদরকে হত্যা করা হয়েছে ভাইয়া। সেতাবগঞ্জের নাটক আদরের জীবন কেড়ে নিয়েছে। আমি নিজেকে আর বোঝাতে পারছি না ভাইয়া।
আমার শরীরের রক্ত টকবক করে ফুটছে। তুমি কি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিতে দেবে না? এরপরও কি তুমি তোমার নীতি বাক্যের আদেশ দিয়ে আমার হাত বেঁধে রাখবে? বলো ভাইয়া, বলো। চুপ করে থেকো না। আমার আদর কথা বলে আল্লাহ, কে আমার বুক থেকে আমার আদরকে কেড়ে নিল? আদর কথা বল। ওগো, আমার আদর কথা বলছে না কেন? আদর, হে আল্লাহ, তুমি আমাকে সন্তান দাওনি, কোনদিন তোমার দরবারে সন্তান না থাকার জন্য অভিযোগ করিনি, কিন্তু সন্তানের আদরে যাকে লালন পালন করেছি তাকে তুমি আমার বুক থেকে কেন কেড়ে নিলে খোদা? কেন? আদর, আদর করে হত্যা করেছে ভাবি। না, আমার আদর আমাকে ছেড়ে যেতে পারে না, ছেড়ে যেতে পারে না। কি ভাবছো ভাইয়া? ওরা একের পর এক আমাদের দুর্বলতার সুযোগ দিয়ে অন্যায় করেই যাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না ভাইয়া, অসম্ভব। আজ তুই আমার সাথে না গেলেও আমি একাই যাবো সেতাবগঞ্জে। আমার ভাইয়ের লাশ কবর হওয়ার আগে আমি মানিক আর রতনের লাশ ফেলে দেব। লড়া তুফান, এতদিন ওরা আমার শান্ত রূপটাকে দেখেছে, কিন্তু আজ আমার অন্য রূপটাকে দেখবে। ওদের আমি বুঝিয়ে দেব, রসুলপুরের বড় মিয়া হাতে অস্ত্র দিয়ে আজও ভুলে যায়নি। ওরা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আমার ভাই, যার জীবন এখনো শুরু হয়নি, তার জীবন ওরা কেড়ে নিয়েছে। আদরের লাশ দাফন হবার আগেই মানিক আর রতনের লাশ দাফন হবে। রতন ভাই, মানিক ভাই, কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? বড় মিয়া রসুলপুরের সমস্ত গ্রামবাসী লইয়া তোমাকে বাইর দিকাইতাছে, তোরা ভাগো। মানিক রতন যুদ্ধ করতে ভয় পায় না। তুই সবাইকে খবর দে। রতন, তৈরি হ। কি বড় মিয়া, হঠাৎ এই গ্রামে? আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। হত্যার প্রতিশোধ মানে? হ্যাঁ, আমার ছোট ভাই আদর হত্যার। কি বলছেন? আমরা তো কিছুই জানি না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমার ভাইকে হত্যা করে তোরা তাকে ব্রিজের উপর রেখেছিস কেন? কি দোষ করেছিল আমার ভাই? আমরা খুন করিনি। মিথ্যে কথা বলে আজ আমাকে বোঝানো যাবে না। আমার ভাইয়ের লাশের সাথে আজ তোদের লাশও দাফন হবে। আমি আবারও বলছি, আপনার ভাই আদরকে আমরা খুন করিনি। তুফান, আমরা দুজনে আত্মহত্যা করবো। তোমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করো না। তোমরা কেউই দোষী নও। তোমাদের আসামি হচ্ছে সিদ্দিক মামা। আমরা দুজনে রাতের বেলা মাজার থেকে ফেরার পথে দেখেছি আদর অন্যদিকে খুন করেছে ওই সিদ্দিক মামা। তাদেরকে সাহায্য করেছে মনসুর ডাকাতের আজগর। কিন্তু আদরকে ওরা খুন করবে কেন? খুন করেছে যাতে দুই গ্রামের লোকের মধ্যে শত্রুতা চলতেই থাকে। সিদ্দিক মামা তো বাজে লোক, আমার বিশ্বাস হচ্ছে না। আমারও না। সেদিন তোমাদের আদরকে খুন করার জন্য উস্কে ছিল কে? ওই সিদ্দিক মামা। তার যদি স্বার্থ নাই থাকবে তাহলে গ্রামের সবাই যখন শান্তি চায় তখন বারবার সে সংঘর্ষ চাইছে কেন? তুফান, যে তুই মনসুরের আড্ডা চিনিস? আর কেউ না চিনলো আমি চিনি। আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র সিদ্দিক। সিদ্দিককে আমার চাই।
সিদ্দিক ভাই কি ভাবতেছো? ভাবতাছি ওই বড় মিয়া আমারে দিয়ে একদিন হিজরা গোপায় হাত দিয়ে মাপসা হয়েছিল, আমি তার প্রতিশোধ নেব আর 2 গ্রামের মাথার উপরে লাঠি ঘুরাইয়া সারা জীবন পায়ের উপরে পা তুইল খামু। মাজারের দান খরাতের টাকা শুনছি বছরে 20 লাখ টাকারও বেশি হয়, সব আমার হইব। আমার বিরুদ্ধে যে শক্তি দানোর চেষ্টা করব তাকেও সাইজ করে দিবা, কি পারবা না? আরে দূর, এটা কোনো কাম নাকি? তোর সমস্ত চাল ফাঁস হয়ে গেছে সিদ্দিক। তুই নিজ হাতে আমার ভাইকে আর নদীকে খুন করে তাদের লাশ ব্রিজের উপর ফেলে রেখেছিস, তার শাস্তি তোকে আমরা দেব। মানিক রতন, তোরা ঠিক সময় মতো এসে পড়ছো। দেখ বড় মেয়ে আমার খুনি বানাইতেছে আর আমার খুন করার হুমকি দিতেছে। ধর, রক্তগ্রহণ করার ভাষণ দিয়ে আমাদের আর উত্তেজিত করতে পারবে না। রসুলপুর আর শেতাবগঞ্জের মধ্যে গন্ডগোল লাগিয়ে কাজটা তুমি ঠিক করনি মামা। আজ তোকে মুখে করে কি শুনতেছি? হ্যাঁ, আমার বইটা পাইতে থাকলে আত্মহত্যা করতো। হ্যাঁ, তার ভাইয়ের অপমান সহ্য করতো না। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তুই মানিক আর রতনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিস। আমি কাল রাতে আল্লাহর দরবারে বন্দেগী করছি, ইবাদত করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি। খুন করলাম কখন? নামাজ কালাম নেই, মিথ্যে বলে লাভ নেই। রচনা চমকি নিজের চোখে দেখেছে তোমাকে আর তোমার চেলাদেরকে আদর আর নদীকে খুন করতে। ও, সব জানা হয়ে গেছে, সব ফাঁস হয়ে গেছে, সব শেষ। তবে সব শেষেরও শেষ আছে। সিদ্দিক, আস্তে চিৎকার করেন না বড় মিয়া। থাপ্পর, হিজরা, মাপসাওয়া, বল এখন আমার কোর্টে। আমার যেমনে খুশি আমি বলে লাথি দিব। মামা, তুমি তো নিজ এত জঘন্য। আমার তখন মনে হচ্ছে আমাদের বাবা মাকে। ঠিক ধরেছিস। তোদের গ্রামে যেদিন আগুন লাগছিল সেদিন তোদের ঘরের দরজা আমি বাইরে থেকে আটকাই দিয়েছিলাম, যাতে তোর বাপ মা পুইরা সাফ হয়ে যায়। কেন করছিলাম? করছিলাম এই জন্য যাতে শেতাবগঞ্জ আর রসুলপুরের মধ্যে খেলাটা জয়মা ওঠে। কুত্তার বাচ্চা, তোকে আজ আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
দাও